এসে উপস্থিত হয়েছে ধর্মতলা চত্বরে, যেখানে আন্তর্জাতিক স্তরে যেভাবে অশান্তির একটা ঝড় বয়ে যাচ্ছে, সেই ঝড়ের বিরুদ্ধে অর্থাৎ সেই ঝড়কে শান্ত করার জন্য এখানে কিন্তু একাধিক মানুষ এসে উপস্থিত হয়েছে। এবং এই যে ধর্মতলা চত্বর আছে সেখানে কিন্তু জমায়েত করেছে, চারিদিক থেকে মানুষ এসছে। এবং দেখা এখানে কিন্তু টালিগঞ্জ, হাওড়া, শিয়ালদা কিন্তু একাধিক থেকে মানুষ এসছে এই জমায়েতকে সামিল দিতে। আমি সেই ছবিটা একবার দেখানোর চেষ্টা করবো চিত্র সাংবাদিককে, সেই ছবিটা একবার দেখাও। আন্তর্জাতিক শান্তি সংহতি দিবসে যুদ্ধ অগ্রাসনের বিরুদ্ধে বিশ্ব জুড়ে প্রতিবাদের সুর উঠেছে। এই দিনটাকে আজকে সামনে রেখে এবং বিশ্ব জুড়ে যে যুদ্ধ পরিস্থিতি চলছে সেই পরিস্থিতিকে সামাল দিতে এই সমাবেশ, আজকে এই সমাবেশ চলবে আজকে কিন্তু কলেজ স্ট্রিট পর্যন্ত। এবং বিভিন্ন যে সংগঠন আছে তাদের পক্ষ থেকে আজকে এই সমাবেশ রয়েছে। আজকে এই সমাবেশ দেশ জুড়ে যেভাবে যুদ্ধ পরিস্থিতি চালু হয়েছে এবং দেখা গেছে যে বিভিন্ন স্তরে, যেখানে এক প্রকার বলা যায় যে ইসরায়েল প্যালেস্তাইনের যুদ্ধ, প্যালেস্তাইনে যেখানে ছোট ছোট শিশুকে যেভাবে হত্যা করা হয়েছে, সেই হত্যায় কিন্তু গর্জে উঠেছে গোটা ভারতবর্ষ। এবং গোটা ভারতবর্ষের যে আন্তর্জাতিক স্তরে যারা রয়েছে তাদের বিরুদ্ধে আজকে কিন্তু এই সমাবেশ। এখানে একাধিক, প্রায় বলতে গেলে কোনো বয়সের সীমা নেই, 8 থেকে 80 সবাই কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এবং যে উপস্থিত তারা কিন্তু তাদের প্ল্যাকার্ড হাতে নিয়ে তাদের শান্তিপূর্ণ যে মিছিল অর্থাৎ সমাবেশ যে কলেজ স্ট্রিট পর্যন্ত যাবে, সেই মিছিল কিন্তু ইতিমধ্যে শুরু হওয়ার পথে রয়েছে। আমি একবার সেই ছবিটা আরেকবার পুরো দেখানোর চেষ্টা করবো। তাদের প্ল্যাকার্ড গুলো যেগুলো রয়েছে সেখানে কিন্তু একাধিক যে দাবি অর্থাৎ শান্তিপূর্ণ যে স্লোগান, সেই স্লোগান কিন্তু ভেসে উঠছে। আমরা দেখতে পেয়েছি যে ভারত ও আমেরিকা ডোনাল্ড ট্রাম্প এবং প্রধানমন্ত্রী কিন্তু তারা খুব ভালো বোমা করেছে, কিন্তু তাদের মাঝে আজকে সাম্রাজ্যবাদ বিরোধী দিবস, যুদ্ধের বিরুদ্ধে শান্তির পক্ষে আমাদের এই আজকের অবস্থান মিছিল। গোটা পৃথিবী জুড়ে বরাবর সাম্রাজ্যবাদী শক্তি, সাম্প্রদায়িক শক্তি, পুঁজিবাদী শক্তি তারা বারে বারে নিজেদের ছদ্মবেশে নিজেদের রূপ পরিবর্তন করে। মোদী এবং ট্রাম্পের যে বন্ধুত্ব, সেই বন্ধুত্ব কোথায় চিড় ধরেছে না ধরেছে সেসব আমাদের কাছে আলোচনার বিষয় না। আমাদের কাছে আলোচ্য বিষয় হচ্ছে আমাদের দেশ ভারতবর্ষের গোটা পৃথিবী জুড়ে সাম্রাজ্যবাদ বিরোধী একটা শক্তিশালী অবস্থান ছিল। মোদী ক্ষমতায় আসার পর বিজেপি আরএসএস এর ফলে আমাদের দেশের মাথা হেট হয়েছে। জোট নিরপেক্ষ যে ভূমিকা এবং সর্বোপরি তৃতীয় পক্ষ অবস্থান নিয়ে যেভাবে যুদ্ধের বিরুদ্ধে একের পর এক অবস্থান, দৃঢ় অবস্থান, সে মধ্যপ্রাচ্য হতে পারে, দক্ষিণ আমেরিকা হতে পারে, গোটা পৃথিবী জুড়ে ভারতবর্ষের একের পর এক নিদর্শন রয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে যে ট্রাম্পের পুজো দিয়ে বিজেপি আরএসএস নেতারা সকালবেলা জল খেত, যে ট্রাম্প এবং মোদী একে অপরের নির্বাচনী জয় কামনা করতেন, যে আরএসএস নাগপুরে ট্রাম্প জিতলে লাড্ডু বিলি করত, আজকে তাদের কি সমীকরণের বদল হয়েছে তারা বলতে পারবে। আসলে স্বার্থপর কায়েমি শক্তি, পুঁজিবাদী ব্যবস্থা মানে তো নিজেদের একটা স্বার্থের অবস্থান। তাদের পুঁজিবাদী সিস্টেমে যে সমস্ত পুঁজিবাদী রাষ্ট্রধর দেশগুলো রয়েছে তারা বরাবর চেষ্টা করে নিজেদের আখের বুঝে নেওয়ার জন্য, তারা নিজেদের টুকু বুঝে নেওয়ার চেষ্টা করে। মোদী এবং ট্রাম্পের নিজেদের যে রাজনৈতিক ফায়দা লোটার ভাগ বাটোয়ারার হিসাব, সেইটা যখন মিটে গেছে তখন একে অপরের বিরুদ্ধে বিষেধাগার শুরু করেছে। আমরা পৃথিবী জুড়ে নির্দিষ্ট অবস্থানে বিলং করি। অতীতেও আমাদের যা অবস্থান ছিল এখনো তাই অবস্থান, ভবিষ্যতেও বামপন্থীদের একই অবস্থান থাকবে। যুদ্ধের বিরুদ্ধে সাম্রাজ্যবাদী শক্তিকে রুখতে হবে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধ করতে হবে, যুদ্ধে ইন্ধন দেওয়া বন্ধ করতে হবে। এই যে গোটা পৃথিবী জুড়ে একের পর এক দখলদারি মানসিকতা আমেরিকার, আজকে ট্রাম্প আছে কালকে ট্রাম্প থাকবে না, কিন্তু আমেরিকার এই আচরণ, এই আমেরিকার যে উদ্দেশ্য সেইটাকে বদলাতে হবে। তার দাবিতে আজকে এত লক্ষ লক্ষ মানুষ গোটা পৃথিবী জুড়ে কলকাতা শহরের বুকে একটি স্লোগান নিয়ে রাস্তায় নেমেছে, যুদ্ধ নয় শান্তি চাই। চিরশত্রু কে বলতো? আমরা তো বলতাম না, আমরা তো বলতাম ভারতবর্ষের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা উচিত। এটাই তো ভারতবর্ষের বিদেশ নীতি ছিল। আজকে গোটা দেশের চারধারে একের পর এক দেশগুলোকে শত্রু কে বানিয়েছে? আমার দেশের সরকার, আমার দেশের সরকারের বিদেশ নীতি, আমার দেশের সরকারের পররাষ্ট্র নীতি। স্বাভাবিকভাবে দেশের সরকার তাদের সুবিধা মতন পলিসি বদল করছে। আমরা বলছি আজকে যে বিজেপি আরএসএস এতদিন ধরে বলতেন যে বামপন্থীরা চীনের দালাল, তো আমরা তো বামপন্থী নেতাদের চীনের রাষ্ট্রপতির সঙ্গে ওইসবে যে দেখতে পাচ্ছি না, রেড কার্পেটে হাঁটতে দেখছি না। আমরা বলছি হাঁটুন, ওয়েলকাম জানিয়েছে। আমাদের পার্টি সুবিধাবাদী রাজনৈতিক অবস্থান নেয় না, আমরা দেশের এই অবস্থানকে সমর্থন জানাই।
আমেরিকার দাদাগিরি চোখ নাগানোর বিরুদ্ধে গোটা পৃথিবী জুড়ে ভারতবর্ষ, চীন, রাশিয়া, দক্ষিণ এশিয়া এবং গোটা পৃথিবী জুড়ে একটা অন্যরকম মেরুর অবস্থান তৈরি করতে সক্ষম হচ্ছে। এটাতে আমরা সাধুবাদ জানাই। বিজেপি ঠিক করুক তাদের অবস্থান কি হবে। চায়নার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বজায় রেখে এই রাজ্যে ভোট কুড়োবার জন্য চায়নার দালাল বলে কমিউনিস্টদের গালিগালাজ করবে, চায়নাকে দেশের শত্রু বানানোর জন্য দেশের জাতীয়তাবোধে শান দেবে, আর এখন চায়নার কাছে গিয়ে নিজেদের রাজনৈতিক অবস্থানকে মজবুত করবার চেষ্টা করবে। ট্রাম্প থাপ্পড় মেরেছে, এতদিন ট্রাম্পের দালালি করতো, আমেরিকার দালালি করতো, আমেরিকার কাছ থেকে থাপ্পড় খেয়েছে, তাই এখন কমিউনিস্ট কান্ট্রিগুলোর কাছে যাচ্ছেন। আমরা বলছি ভারতবর্ষের বিদেশ নীতির এই অবস্থানই হওয়া উচিত। আমেরিকার চোখ রাগানি যদি দেশের সরকার না মানে, আমরা দেশের সরকারের পাশে আছি। এসএসসি দেখলাম যারা ভোট দিয়েছে তাদের নাম বেরিয়েছে, সোশ্যাল মিডিয়ায় প্রচুর প্রথমত হচ্ছে ঘুষ কে দিয়েছে, সাদা খাতা কে দিয়েছে, কোন তৃণমূলের নেতার ভাইজি, ভাইপো, ছেলে, বৌমা চাকরি পেয়েছে, সেটা বিষয় নয়। বিষয় হচ্ছে সরকার দায়িত্ব নিয়ে চুরির যে অভিযোগ সেটাকে প্রমাণ করে দিয়েছে। এখন তো আর আইনি লড়াই, আদালতের লড়াই আর বাকি রইল না। দেশের রাজ্যের সরকার জানিয়ে দিয়েছে যে তারা চাকরি বিক্রি করেছে, চাকরি চুরি করেছে, নিজের ঘরের লোকেদের চাকরি দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে রাজ্যের সরকার এবং সিবিআই তারা কি ব্যবস্থা নেবে। এখন তো তালিকা সামনে, জিজ্ঞাসাবাদ করুন তাদেরকে টাকা দিয়েছেন, কিভাবে টাকা দিয়েছেন, তাদের জেলের ভেতরে ঢোকান, কেন ব্যবস্থা নিচ্ছেন না? কালকে তো এটা পরিষ্কার হয়ে গেল 1806 জনের তালিকায় একটাও বামপন্থী নেতাকর্মীর নাম নেই, একটাও বামপন্থী পরিবারের ছেলে মেয়ের নাম নেই। তার মানে 1806 জনের তালিকায় যারা চাকরি সাদা খাতায় রীতিমতন চাকরি কিনেছে, এটা প্রমাণিত এরা সবাই তৃণমূল বিজেপির সঙ্গে ঘনিষ্ঠ, আর তার জন্যই এতদিন ধরে চাকরি চুরির কোনো তদন্ত সিবিআই রাজ্যের পুলিশ করে। তোমরা দেখেছো সাধারণ মানুষের কোনো দুর্দশা ছিল সেটা দেখেছো, তারপর আন্তর্জাতিক মহলে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আন্তর্জাতিক মহলে আমেরিকাকে ভয় পাচ্ছে অনেকে, অনেকে আমেরিকার এই পররাষ্ট্র নীতির কাছে মাথা নিয়ে ফেলছে। আমরা বলছি এই সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে গোটা পৃথিবী জুড়ে জনমতকে সংগত করতে হবে। এমনটা নয় যে প্রতিবাদ হচ্ছে না। আমেরিকার মাটিতেও লক্ষ লক্ষ মানুষ আমেরিকায় ট্রাম্পের নীতির বিরুদ্ধে রাস্তায় নেমেছে। ইসরায়েলের বিরুদ্ধে একের পর এক দেশ মুখ খুলতে শুরু করেছে। আমাদের দেশের সরকারের উচিত রাষ্ট্রপুঞ্জে, জাতীয় নিরাপত্তা পরিষদে, সমস্ত পৃথিবী জুড়ে একটি শক্তিশালী অবস্থান গ্রহণ করা, যাতে প্যালেস্তাইনকে মুক্ত করা হয়, ইসরায়েলি আগ্রাসন বন্ধ হয়, আমেরিকার সাম্রাজ্যবাদী আগ্রাসন বন্ধ হয়। গাজাতে যেভাবে গণহত্যা চলছে, শিশু হত্যা চলছে, নারী হত্যা চলছে, তা অবিলম্বে বন্ধ করতে হবে। এই দেশ, এই রাজ্যের মাটিতে যারা সংখ্যালঘু প্রেম করে প্যালেস্তাইনের জন্য, গাজার জন্য এত ভাষণ দিত, আজকে তো তাদেরকে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এতদিন ধরে যারা ট্রাম্পকে পুজো করতো, বিজেপি, আরএসএস, আজকে তাদেরকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। স্বাভাবিকভাবে আমাদের দায়িত্ব সভ্যতা বাঁচানো, গোটা পৃথিবী জুড়ে মানবতার পক্ষে যুদ্ধ বিরোধী অবস্থানকে সুদৃঢ় করা, আরো বেশি করে মানুষকে ঐক্যবদ্ধ করা, সংঘবদ্ধ করা, মানুষের জনমতি পারে এই সাম্রাজ্যবাদী আগ্রাসন, যুদ্ধবাজ মনোভাব আমেরিকার, তাকে আটকাতে। তারা কেন ড্রপ আউট হচ্ছে এবং ড্রপ আউট হওয়ার পর তারা কি ধরনের চাকরি করছে, কি ইকোনমির অংশ হয়ে দাঁড়াচ্ছে, কি শ্রমিকে পরিণত হচ্ছে, জোম্যাটো, সুইগি, র্যাপিডো, এই ধরনের জায়গায় তারা চাকরি পাচ্ছে। এবং পশ্চিমবঙ্গের সরকার খাতায় কলমে দেখাচ্ছে যে তাদের আনএমপ্লয়মেন্ট রেট কমছে, কিন্তু আমরা জানি যে তারা যে চাকরিগুলো করছে তার কোনো রকম কোনো জব সিকিউরিটি নেই। তারা এই ধরনের চাকরি করতে বাধ্য হচ্ছে। আজকে গ্রাজুয়েশন পাশ করা কোনো ছেলে বা মেয়ের শিক্ষান্তে যে সম্মানজনক চাকরি পাওয়ার কথা ছিল, আমরা দেখতে পেয়েছি যে তারা এই ধরনের কোনো চাকরি পাওয়া যাচ্ছে। যারা সরকারি চাকরির চাকরি পাচ্ছে তাদেরকেও রাস্তায় বসে দিন কাটাতে হচ্ছে, দিনের পর দিন আন্দোলন করতে হচ্ছে। এই পশ্চিমবঙ্গের আবার কিন্তু দেখা যাচ্ছে যে একটার পর একটা দিকে মিছিল মিছিল করছে, তখন কি তৃণমূলের সাধারণ জনগণের পার্টি কখনোই ছিল। জনগণের কথা, মেহনতি মানুষের কথা যারা ভেবে এসেছে, সেটা বামপন্থী দল। বামপন্থী সরকার যতদিন থাকবে, যতদিন সরকারের সব থেকে বড় কথা যে অন্য যে কোনো বানানো কিন্তু ভারতের
তারা খুব বন্ধ হয়ে গেছে এবং এই ঘটনা তো ঘটেরই ছিল। মানে ট্রাম্প একটা সাম্রাজ্যবাদী শক্তি, তারা যেভাবে দেশকে বোঝে, তৃতীয় বিশ্বের একটা দেশকে বোঝে বা তৃতীয় বিশ্বের দেশের উপর যেভাবে আক্রমণ নামানোর কথা ভাবে সেটাই করছে। এবং মোদী সরকার দেখেছি যে প্রধানমন্ত্রী একেবারে বন্ধু করে যেখানে দেখা যেত সেই জায়গায় দাঁড়িয়ে 50% শুল্ক চাপিয়েছে। দেখুন, এগুলো তো নিজেদের মধ্যে, তাদের মধ্যে যখন কথাবার্তা হয় সেটা তারা এটা বুঝেই ঠিক করে যে সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্ত করে, সাধারণ মানুষের পেটের ভাত কেড়ে নিয়ে যেভাবে নিজেদের সম্পত্তি বাড়ানো যায় সেটার চেষ্টাই মোদী গভর্নমেন্ট করছে এবং তার সঙ্গে সঙ্গে আমেরিকার লাভ হচ্ছে, ট্রাম্পের লাভ হচ্ছে। সাধারণ মানুষের উপরই তো প্রভাব পড়বে, কারণ কখনোই রাজাদের উপর প্রভাব পড়ে যারা দেশটাকে চালায় সেই মেহনতি মানুষদের উপর। আমরা জানি যে কৃষকদের আত্মহত্যার পরিমাণ কত বেড়ে গেছে, ফসলের ন্যূনতম মজুরি পর্যন্ত পায় না। আমরা কৃষক আন্দোলন হতে দেখেছি, এত বড় কৃষক আন্দোলনের চাপে পড়ে যে জনবিরোধী আইন আনতে চেয়েছিল মোদী সরকার, সেই আইন এখন লাগু করতে পারেনি এবং সেটা সম্পূর্ণভাবে আমাদের গোটা দেশকে দেখিয়ে দিয়েছে। সেই আন্দোলনে আমরা সূত্র পেয়েছি যে কিভাবে জনবিরোধী আইন লাগু করার সময় কিভাবে গোটা কমিউনিটিকে উঠে আসতে হয়, কিভাবে তাদেরকে রাজপথের দখল নিতে হয়, কিভাবে লড়াই চালিয়ে যেতে হয়। আচ্ছা, রাজ্য সরকার বা কেন্দ্র সরকার কিন্তু বারংবার তারা দাবি করেন যে সিপিএম যেদিকে দল হয়ে থাকে সেদিকে সমর্থন করে, সময় সুযোগ দিতে, এগুলো তো মানে এগুলো তো রাজনৈতিক কিছু প্রপাগান্ডা। তুমি যেটা বলছো এটা একেবারেই রাজনৈতিক প্রপাগান্ডা এবং এই ধরনের কথা তারা বলে এই কারণেই যাতে তাদের যে আক্রমণ, তাদের যে আগ্রাসন সেটা যেন তারা তাদের মতো করে চালিয়ে যেতে পারে এবং মানুষ ভুলে থাকে এটা ভেবে যে আজকে মুসলমানরা খারাপ, আজকে তাদের জন্য মানুষ চাকরি পাচ্ছে না, কালকে খারাপ, তারা ক্ষমতায় ছিল শাসন চালাতে পারেনি তাই চাকরি পাচ্ছে। তারা ছড়ায় আসলে বিজেপি সরকারকে এনেছে। তাহলে আজকে তাদের সরকার যখন সাধারণ মানুষকে সুরক্ষা দিতে পারে না, তাদের জব সিকিউরিটি এনশিওর করতে পারে না, তাদের শিক্ষা দিতে পারে না প্রপারলি, যেই দেশে যেই রাজ্যে মহিলাদের কোন রকম সুরক্ষা নেই, তার দায় কি করে অন্য গভর্নমেন্টের হতে পারে? তার দায় একমাত্র তাদের বা অন্য দলের কিভাবে হতে পারে? সরকার এখন চালাচ্ছে তৃণমূল সরকার, মোদী সরকার। তাহলে তারাই উত্তরগুলো দিবে, মানুষ তো তাদেরকে প্রশ্ন করবে। এমনকি মুখ্যমন্ত্রী এই কথা বলেছেন যে যখন তাই জন্য ওরাও এখন মানুষকে না খেতে পেয়ে মারবে, এটা তো কোনো যুক্তিই হতে পারে না, তাই না? যে একটা সরকারের কি ভুল ছিল বদলাতে তারপরে ওই প্রকল্প কিছু ভাতা, তার একটা মিনিমাম অ্যামাউন্ট 1000 টাকা, 1200 টাকা, এগুলো হচ্ছে মানুষকে তারা দিচ্ছে এবং জনগণের ট্যাক্সের টাকা থেকে দিচ্ছে। মমতা ব্যানার্জি কাউকে ধন্য করছে না সেই টাকাটা দিয়ে। এই টাকাটার পরিমাণ আরো বাড়ানো উচিত, কারণ একজন মহিলা এই যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প তাতে যে 1000 টাকা কি 1200 টাকা করে পায় একজন মহিলা, তার হাত খরচ চলে আজকের বাজারে 1000 টাকা 1200 টাকায় নিশ্চয়ই চলে না। গ্যাসের দাম 1000 টাকা হয়, তাহলে কি করে একজন মহিলা সে শুধুমাত্র 1000-1200 টাকায় তার দিন গুজরান হয়ে যাবে? জনগণের ট্যাক্সের টাকা জনগণকে প্রকল্পের মাধ্যমে দিয়ে তারা যে ভগবানের জায়গায় নিয়ে চলে যায়, ঈশ্বরের জায়গায় নিয়ে চলে যায়, এটা তাদের সরকারের তাদের সরকারের আমলে এখনো পর্যন্ত প্রার্থীরা কিভাবে তারা পাশ করে সরকারি চাকরি
সরকারি দুর্নীতির বাজারে আছে। কোনো মানুষের কোনো রকম জবাবদিহি কিছু নেই, তাদের জীবনের নিশ্চয়তা নেই। আপনারা একজন মহিলা, আপনারা বলেন আপনাদের কতটা সিকিউরিটি যখন একটা কলকাতার বুকে আরজিকর মেডিকেল কলেজের মতো একটা ক্রাইম এলাকায় যখন একজন ডাক্তারকে, যখন একজন স্টুডেন্টকে তার কাজ করে যাওয়া অবস্থায়, কর্মরত অবস্থায় যখন তাকে রেপ করে খুন করা হচ্ছে, তখন আমরা যারা সাধারণ মহিলা তাদের সুরক্ষা কি আছে এই রাজ্যে? এই প্রশ্নগুলো করা দরকার। একজন রাজ্যের মহিলা শাসককে দেখিয়ে এই উত্তরগুলো, এই উত্তরগুলো না এই শান্তিপূর্ণ মিছিলটিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। খনন করে দিকে এতক্ষণ যে জমায়েত হয়েছিল সেটা বন্ধ করা চলছে, কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। খনন করে দিকে তাদের যে মূল দাবি, শান্তিপূর্ণ জমায়েত, সেই শান্তিপূর্ণ জমায়েত করেছে এবং শান্তিপূর্ণভাবে কিন্তু এগিয়ে যাচ্ছে সামনের দিকে। এবং যে ছবি, সেই ছবি কিন্তু একাধিক মানুষ এখানে জমায়েত হয়েছে এবং সেই ছবি হচ্ছে যে একাধিক মানুষ জমায়েতের সময় তাদের যে স্লোগান রয়েছে সেই স্লোগান কিন্তু তারা বলছে এবং প্যালেস্টাইনে একাধিক মানুষের উপর যে অত্যাচার, ছোট ছোট শিশুর উপর যে নির্যাতন, সেই নির্যাতন কিন্তু বন্ধ হওয়া চাই। আমি আমার চিত্রসাংবাদিক শুভদীপ্ত বলবো সেই ছবিটা দেখাতে, এবং একাধিক যে চত্বর রয়েছে, একাধিক চত্বর থেকে মানুষ কিন্তু এসছে এবং সেই ছবিটিকে আমি চিত্রসাংবাদিক শুভদীপ্ত বলবো সেই ছবিটি দেখাতে। এবং যে প্রত্যেকটি মানুষ প্যালেস্টাইনের কিন্তু ঝান্ডা হাতে নিয়েছে এবং আমাদের দেশের যে পতাকা, সেই পতাকা হাতে নিয়ে কিন্তু হেঁটে যাচ্ছে। আপনাদের আজকের এই শান্তিপূর্ণ সমাবেশ, এবং এই শান্তিপূর্ণ সমাবেশকে ঠিক আন্তর্জাতিক মহলে বা যে প্যালেস্টাইনে যেভাবে যে অত্যাচার হচ্ছে, সেই অত্যাচারকে আন্তর্জাতিক মহলে কিভাবে দেখছে? আন্তর্জাতিক মহলে দেখছে যে যেভাবে গাজাতে মানে বৃদ্ধ থেকে শিশুদেরকে হত্যা করা হচ্ছে, গণহত্যা করা হচ্ছে, এই সাম্রাজ্যবাদী যে শক্তি, যে সন্ত্রাস সারা পৃথিবীতে নামিয়ে এসছে। পৃথিবীর বিভিন্ন দেশে দেশে শান্তিপ্রিয় যে সমস্ত শান্তিকামী মানুষ আছে তারা এই বিরুদ্ধে কিন্তু সোচ্চার হচ্ছে। সারা পৃথিবী জুড়ে একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। আমরাও তাদের সাথী, সেই হাতের পথে নেমেছি এবং আমরা চাইছি যে যুদ্ধবাজ সাম্রাজ্যবাদী শক্তি ধ্বংস হোক, নিপাত যাক। ঠিক তিনি যেমনটা বললেন, তিনি কিন্তু একাধিক যে তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো তুলছে এবং যেমন তিনি বললেন যে এখানে কিন্তু বয়সের কোনো সীমা নেই, 8 থেকে 80 সবাই কিন্তু এই রাস্তায় নেমেছে। তাদের একটাই বক্তব্য, শান্তিপূর্ণ সমাজ চাই, শান্তিপূর্ণভাবে যুদ্ধ চাই এবং প্যালেস্টাইনে যা ঘটেছে তার বদলা চাই। স্বাগত জানাচ্ছেন সেক্ষেত্রে মানে গভর্নমেন্টের পক্ষে ভালো একটা পদক্ষেপ নাকি যদি রাষ্ট্রের পক্ষে, দেশের জনগণের পক্ষে ভালো হয় তাহলে সেটা আমরা কি করে বলবো না এটা খারাপ। আমরা তো এই ধরনের লেখাপড়া শিখিনি, সেই জন্য বলছি যদি ভালো হয় তাহলে অবশ্যই স্বাগত। কেন্দ্রীয় শাসক দল এতদিন আমেরিকার সঙ্গে এগোতে পারবেন না, ওদিকে মিছিল যাচ্ছে। কেন্দ্রীয় শাসক দল আমরা দেখেছি পশ্চিমবঙ্গের পার্সপেক্টিভ থেকে আপনাদের কি কোনো বক্তব্য দেওয়া কোথাও কি মনে হয় বিশ্বযুদ্ধের ঘটনা আমাদের পশ্চিমবঙ্গে ঘটনার সঙ্গে আমরা পুরোটাই ঘটনার সম্পর্ক আছে, নেই তা নয়, কিন্তু এক্ষুনি আপনি যেভাবে প্রশ্ন করলেন সেভাবে নেই। ওখানে হচ্ছে ওখানে খতম করা হচ্ছে এবং যাতে বংশ না বাড়ে। এই যে এটা হচ্ছে নোংরামি, অত্যাচারী সরকারের আজকে 1 সেপ্টেম্বর সাম্রাজ্যবাদ বিরোধী শান্তি এবং সংহতি মিছিল। গোটা দুনিয়া জুড়ে, বিশেষত মার্কিন সাম্রাজ্যবাদের প্রত্যক্ষ মদতে, আমেরিকার প্রত্যক্ষ মদতে ডোনাল্ড ট্রাম্প তার প্রত্যক্ষ সহযোগিতায় ইসরায়েল গত
22 মাস সময় ধরে প্যালেস্টাইনের মাটিতে যে গণহত্যা সংঘটিত করেছে, প্রায় 1.5 লক্ষের বেশি মানুষ যাদের প্রাণ গেছে, 22,000 শিশু যাদের প্রাণ গেছে, লক্ষ লক্ষ মানুষ যারা গৃহহীন অবস্থায় দিন কাটাতে বাধ্য হচ্ছেন, প্রাণ শিবিরে হামলা হয়েছে। যে কোনো গণহত্যাকে, যে কোনো বর্বরতাকে হার মানাবে এই ইসরায়েলের হানাদারীদের আক্রমণ। এবং শিশুদেরকে মূল শত্রু হিসেবে ঘোষণা করছে নেতানিয়াহু। আমরা এই যুদ্ধের বিরুদ্ধে আমাদের একের পর এক দেশের উপরে ট্যারিফ চাপিয়ে খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, তাদের উপরে রুটি কাজ, তাদের উপরে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প তারা আরো তাদের জীবনকে দুর্বিষহ করে তুলছে। খুব স্বাভাবিকভাবেই গোটা বিশ্বের মানুষ শান্তির পক্ষে, গোটা বিশ্বের মানুষ প্যালেস্টাইনের মুক্তির পক্ষে, গোটা দুনিয়ার মানুষ তারা যুদ্ধ চায় না, তারা শান্তি এবং সম্প্রীতি সংহতি এই ব্যবস্থাকে ফিরিয়ে আনতে চায়। সেই দাবিতেই আজকে 1 সেপ্টেম্বরের মিছিল। শান্তির বার্তা ছড়িয়ে দিতে আপনাদের এই মিছিল বা সমাবেশ কতটা কার্যকর হবে বলে মনে হয়? গোটা দুনিয়া জুড়ে, এমনকি আমেরিকার মাটিতে, এমনকি ইসরায়েলের বুকেও লক্ষ লক্ষ মানুষ তারা এই গণহত্যার বিরুদ্ধে মিছিলে নেমেছে। ওয়াশিংটন থেকে শুরু করে ইউরোপের লন্ডন, গ্রিস, প্যারিস, সমস্ত বড় বড় শহরে লক্ষাধিক মানুষের মিছিল হয়েছে। তারা প্রতিবাদে গর্জে উঠেছে, ছোট শিশু থেকে শুরু করে একদম বৃদ্ধ পর্যন্ত। তারা এই আন্তর্জাতিক শান্তি সংহতির পক্ষে। আজকে গোটা দুনিয়াব্যাপী এই সাম্রাজ্যবাদ বিরোধী শান্তি সংহতির মিছিল হচ্ছে, প্রতিবাদ হচ্ছে। এবং এটা আমাদের কলকাতার ক্ষেত্রেও ভিয়েতনামের পক্ষে দাঁড়িয়ে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ম্যাকনামারাকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়ার ইতিহাস কলকাতা শহরের যুবদের আছে। ভিয়েতনামের পক্ষে দাঁড়ানো আমার নাম তোমার নাম ভিয়েতনাম, ভিয়েতনামি স্লোগান দেয়। অবশ্যই মিছিল কার্যকরী হবে গোটা দুনিয়ার মানুষের যুদ্ধের বিরুদ্ধে, গণহত্যার বিরুদ্ধে, শান্তি সম্প্রীতি ফিরিয়ে আনার পক্ষে। এই সম্মতির বার্তা ছড়িয়ে দিতে হবে। প্রথম কথা, এটা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে মিছিল। ডোনাল্ড ট্রাম্পের সাম্রাজ্যবাদী মদত, নেতানিয়াহু এবং গোটা সাম্রাজ্যবাদী শক্তি, তাদের বিরুদ্ধে গোটা দুনিয়ার মানুষের ঐক্যবদ্ধ মিছিল। সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বামেদেরকে আক্রমণ করার লক্ষ্যবস্তু হিসেবে বেছে নিচ্ছেন। তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস তারা এই সাম্রাজ্যবাদের নাকপাশ থেকে বেরোনোর চেষ্টা নেই, তারা ইচ্ছাও নেই তাদের। সেই কারণে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বামপন্থীরা কথা বললে পুলিশ লেলিয়ে দেন বামপন্থীদেরকে গ্রেফতার করার জন্য। সাম্রাজ্যবাদের বিরুদ্ধে নরেন্দ্র মোদী সাম্রাজ্যবাদী শক্তিকে, ডোনাল্ড ট্রাম্পকে এক প্রকার তাদের কাছে মাথা নত করেছে। তার বিরুদ্ধে আমাদের রাজ্যের সরকার, তৃণমূল সরকার একটাও বাক্য ব্যয় করে। প্যালেস্টাইনের লক্ষ লক্ষ শিশু তারা মারা যাচ্ছে, অনাহারে অপুষ্টিতে মারা যাচ্ছে, তাই নিয়ে তৃণমূল কংগ্রেসের কোনো কথা নেই। আমাদের রাজ্যের মাটিতে কাজ পাচ্ছে, আমাদের রাজ্যের মাটিতে এই সাম্রাজ্যবাদী শক্তির মদত তো ছিল। যখন 2011 সালের আগে বামপন্থীদেরকে সরকার থেকে তাড়াতে হবে, এই আমেরিকার হিলারি ক্লিন্টনের সাথে বিদেশ সচিব সেই সময়কার, তার সাথে মিটিং করেছিলেন তৃণমূল কংগ্রেসের তৎকালীন নেত্রী। সুতরাং সাম্রাজ্যবাদের সাথে যোগ সাজক এ রাজ্যের তৃণমূল কংগ্রেস। তাকে $20 টাকায় বিক্রি করে দিতে হয় আমাদের দেশে। তৃণমূল কংগ্রেসের বামপন্থীরা সকলের জন্য খাদ্য নিরাপত্তা 2004 সালে যখন বামপন্থীরা 61 জন এমপি নিয়ে আমাদের দেশের ইউপিএ এক সরকারকে সমর্থন করেছিল, তখনও এই খাদ্য নিরাপত্তা বিল কার্যকরী করতে হবে এ কথা বলেছিল। রেশনিং ব্যবস্থার মাধ্যমে 2 টাকা কেজি দরে 35 কেজি খাদ্যশস্য গরিব মানুষকে দিতে হবে, এপিএল বিপিএল ভাগ করা চলবে না, কথা বলেছিল। আমরা এখনো সে কথা বলছি। আমরা এখনো সকলের শিক্ষা, স্বাস্থ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান সেই দাবির কথা, এবং সে কারণে যুদ্ধ বিরোধিতা, সে কারণে শান্তি সংহতির কথা বলি।
তৃণমূল কংগ্রেস ভোটার লিস্টে নাম বাদ না দেওয়া, ঠিক আছে, ভোটের দিনকে মৃত ভোটারদেরকে ভোট দিয়ে দেওয়া, এই কাজ 2011 সালের হয়ে যাচ্ছে। এবং এই কারচুপি নির্বাচন কমিশনের সাথে যোগ সাজস করে বিজেপি রাজ্যের মানুষের কাছে প্রমাণিত। সারা বছর ধরে ভোটার এখনো জোগাড় করে তাদের নাম বাদ দেওয়া, এটা নির্বাচন কমিশনের কাজ। নতুন 18 বছর বয়স হলে ভোটার তালিকায় নাম যুক্ত করা, এটা নির্বাচন কমিশনের কাজ। আমরা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সাহায্য সহযোগিতা করি, আমরা তালিকা জমা দিই, অথচ নির্বাচন কমিশন মৃত ব্যক্তিদের নাম বাদ দেয় না। আর সেই মৃত ব্যক্তিরা এসে ভোট দিয়ে যায়, তৃণমূল কংগ্রেস তাদের নামে ভোট করায়। কিন্তু এসআইআর আর ভোটার লিস্ট তালিকা সংশোধন এই দুটো বিষয় এক নয়। এসআইআর এর নাম করে আসলে ঘুরপথে এনআরসি কায়েম করার চেষ্টা করছে নরেন্দ্র মোদীর সরকার, আর তৃণমূল তাকে মদত দিচ্ছে। এসআইআর মানে হচ্ছে আসলে আমাদেরকে নতুন করে নাগরিকত্বের পরীক্ষা দেওয়া। অনুপ্রবেশকারী বলে 2005-06 সালে পার্লামেন্টে তারা কাগজ ছুড়ে দিয়ে যতদিন না পর্যন্ত নাম বাদ যাবে ততদিন পর্যন্ত পশ্চিমবঙ্গে ভোট করতে দেবো না, কে বলেছিলেন? মমতা ব্যানার্জি বলেছিলেন। তাহলে আজকে দাঁড়িয়ে উনি একটা মিছিল করছেন, তারপরে ওনার এমপিরা সোচ্চার হচ্ছে না পার্লামেন্টে। এসআইআর তো শুধুমাত্র একটা ধর্মীয় সম্প্রদায়কে বাদ দেওয়ার পরিকল্পনা থেকে নয়, তাদের উপর প্রথম আক্রমণ, সব থেকে বেশি আক্রমণ গরিব মানুষের উপর। তাদের 30 বছর আগে তাদের বাপ ঠাকুরদার আমলের ডকুমেন্ট জোগাড় করা সম্ভব নয়। এটা আমরা এনআরসির সময়ও বলেছিলাম। যে মাটিতে আমরা বড় হয়েছি, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড আমাদের জন্মের শংসাপত্রের সাথে সম্পর্কযুক্ত। আধার কার্ড, ভোটার কার্ড থাকা সত্ত্বেও তাদেরকে প্রমাণ দিতে হচ্ছে। তাই আমরা এসআইআর এর বিরুদ্ধে। বিশ্বযুদ্ধের সময় এই বাংলায় ক্ষুধার্ত মানুষের এই কলকাতা শহরে লাশের পাহাড় দেখেছি। 30 থেকে 40 লক্ষ মানুষ অনাহারে মারা গিয়েছিলেন দুর্ভিক্ষ কারণে। সাম্রাজ্যবাদ তখন আমাদের ভারত অধিকার করে রেখেছিল। আমরা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছি। গোটা বিশ্বে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে যেখানে লড়াই করে আমাদের বন্ধু, আমাদের সাথী, এবং আমরা মুক্তির জন্য, স্বাধীনতার জন্য লড়াই করেছি। তাহলে আধিপত্যবাদের বিরুদ্ধে, দখলদারির বিরুদ্ধে, নিজের জন্মভূমির জন্য, নিজের মাতৃভূমির জন্য, নিজের দেশের জন্য যারা লড়াই করছে, সেই লড়াই আমাদেরও। এটাকে বলে সংহতি। আমরা এই যুদ্ধ বিরোধী সংহতি চাই। কলকাতা বারবার উত্তাল হয়েছে, বাংলা বারবার উত্তাল হয়েছে, যেহেতু আমরা সাম্রাজ্যবাদ বিরোধী লড়াই করতে গিয়ে অনেক প্রাণের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি, যেহেতু মুক্তিটা আমরা পেয়েছি অনেক সংঘর্ষের মধ্য দিয়ে। তাই আমাদের কাছে আজাদী, মুক্তি, স্বাধীনতা এইগুলো অনেক প্রিয় শব্দ। আর যারা সাম্রাজ্যবাদের দালালি করেছে, তারা আজও সাম্রাজ্যবাদের দালালি করছে। তাদের কাছে আজাদী, তাদের কাছে স্বাধীনতা, তাদের কাছে মুক্তি ঘৃণার বস্তু হয়ে গিয়েছে। প্যালেস্টাইনে দাঁড়িয়ে, গাজায় এই সময় যখন গণহত্যা হচ্ছে, গোটা বিশ্বের মানব দরদী মন কেঁদে উঠছে। তাকে ধর্মের নাম দিয়ে, জাতপাতের নাম দিয়ে, ভাষার নাম দিয়ে, দেশের নাম দিয়ে নতুন করে রাঙিয়ে দেওয়ার ব্যাপার না। আর এই জন্য আজকের এই জমায়েত প্যালেস্টাইনের প্রতি সংহতি, তাদের স্বাধীনতা আন্দোলনের জন্য সংহতি, তাদের আধিপত্যবাদের বিরুদ্ধে সংহতি, এবং প্যালেস্টাইন স্বাধীন রাষ্ট্রের দাবিতে। আজকে ইসরায়েল যা করছে, আমরা দেখলাম ইয়েমেনে ঢুকে ক্যাবিনেটকে খুন করলো। কোন স্বাধীন দেশে অন্য দেশ গিয়ে এভাবে বোমাবাজি করার হিম্মত হতো না। তাহলে নিউ ওয়ার্ল্ড অর্ডার, এক মেরু বিশ্ব, যেখানে মার্কিন সাম্রাজ্যবাদ, সেই ট্রাম্প নেতানিয়াহুকে মদত দিচ্ছে। তাই আজকে যখন প্যালেস্টাইনে গণহত্যার বিরুদ্ধে বলতে হয়, তাহলে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে করতে হবে।
আর সেখানে দাঁড়িয়ে এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশে বারবার সাম্রাজ্যবাদ হামলা করেছে। আর এই জন্য আমরা এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকার মানুষ যারা দক্ষিণের দেশ, তারা সবাই একটা সংহতি বাতাবরণ চাই, কোঅপারেশন চাই, যুদ্ধের বিরুদ্ধে চাই, উন্নয়নের জন্য চাই। আমাদের কৃষি, আমাদের ক্ষেত খামার, আমাদের ছোট ছোট কারখানা, কারবার, ব্যবসা বাণিজ্য সব লাটে উঠে যাবে যদি সাম্রাজ্যবাদীর এই চক্করে পড়ি। ইতিমধ্যে ট্রাম্প দেখেছেন কিরকম ট্যারিফ ওয়ার ঘোষণা করেছে। তাহলে যারা মনে করতো মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বামপন্থীরা কেন, এখন বুঝতে পারছেন আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের রপ্তানি, আমাদের কৃষি, আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রি, আমাদের টেক্সটাইল, আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি সব আজকে আক্রমণের নিশানা হয়েছে। তাই বলি বাঁচতে হলে লড়তে হবে। আর সে লড়াইটা একটা দেশের মানুষের বিরুদ্ধে আরেকটা দেশের মানুষের নয়, নিজের সমস্যা সমাধানের জন্য, দারিদ্র্যের বিরুদ্ধে, ক্ষুধার বিরুদ্ধে, শান্তির জন্য লড়াই। তার সঙ্গে দাঁড়িয়ে আপনারা জানেন আমাদের এখানে দাঁড়িয়ে এদেশে জাত পাত ধর্ম বর্ণের নামে মানুষকে ভাগ করে সাম্রাজ্যবাদের যারা দালাল ছিল, আজকে তারা মানুষের মনের মধ্যে ঘৃণা ছড়াচ্ছে, প্রত্যেকটা ঘটনাকে ধর্মের দিক দিয়ে দেখে। তারই পরে ট্রাম্প যখন করলেন তিনি কিন্তু ধর্মের নামে করেননি, ভারতের নামে করেছেন। আর এখানে যারা ধর্মের নামে রাজনীতি করে তারা কিন্তু মুখ থুবড়ে পড়েছে, তারা কিন্তু মুখের মতো জবাব দিতে পারছে না। সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়তে হলে নিজের দেশকে স্বাবলম্বী করতে হয়, সার্বভৌমত্বকে রক্ষা করতে হলে স্বয়ংসম্পূর্ণ হতে হয়, আপত্তির বাজারকে বাড়াতে হয়, নিজের বেকার ছেলেমেয়েদের হাতে কাজ দিতে হয়, কৃষিকে স্বনির্ভর করতে হয়। আমরা সে পথ থেকে সরে এসে আজকে বিপদে পড়েছি। এজন্য দাঁড়িয়ে আজকে যুদ্ধ বিরোধী শান্তির জন্য যে লড়াই, তা যেমন সংহতির জন্য তেমনি আমাদের নিজের শক্তি সঞ্চয়ের জন্য। এই মিছিল থেকে সেই আওয়াজ উঠুক। যেমন হিরোশিমা নাগাসাকি সাক্ষী হয়ে আসে তার চলে সময় ঠিক 3:40। এখন আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি কলেজ স্কয়ারে, যেখানে দেখা যাচ্ছে যে তাদের যে গন্তব্যস্থল ছিল সেই গন্তব্যস্থলে কিন্তু তারা এসে উপস্থিত হয়েছে। এবং এই যে মহাসভা, যে মহামিছিল, সেই মিছিল ধর্মতলা চত্বর থেকে শুরু হয়েছিল এবং এখানে এসে উপস্থিত হয়েছে। এর মাঝখানে আমরা দেখালাম যে তাদের যে বিভিন্ন কর্মীরা রয়েছে তারা কি বলেছেন, তারা যে বিভিন্ন শান্তি মিছিল চায় বা তারা যে শান্তি যুদ্ধ চায়, যুদ্ধ চায় শান্তি চায়, তাদের যে স্লোগান, তাদের যে প্যালেস্টাইনের প্রতি যে সহানুভূতি জানিয়েছিল তারা, সেই নিয়ে কিন্তু তারা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। এবং দেখা যাচ্ছে যে তাদের যে বিভিন্ন স্লোগানের যে স্লোগান হয়েছে এবং তাদের যে গন্তব্যস্থল ছিল পরিষ্কার, সেখানে তারা উপস্থিত হয়েছে এবং তাদের কাছে তাদের যে বিভিন্ন দাবিগুলো ছিল সেই দাবিগুলো কিন্তু তারা রাখছে। এবং এটাই এখন দেখে নেওয়া যে তারা এই কলেজ স্কয়ার চত্বর থেকে কি বার্তা দিচ্ছে। ক্যামেরায় শুভদীপের সঙ্গে আমি প্রাইম প্রেস বেঙ্গল, কলকাতা।